কেউ কইছিলাম নি রফিকুল আমিনের জামিন আসলে একটা সময় সাপেক্ষ বিষয়। এত সহজে আসলে ওনার জামিন যে হবে না এটা যে কইছিলাম নি। আপনারা তো আমার কথা শুনলেন না, আপনারা শুনলেন ভুট্টু সাহেবের কথা, আপনারা শুনলেন মনীষ সাহ, শহীদ সাহ, আর হাসান সাহেবের কথা। তো দেখেন এখন সবই তো এখন নিজের চোখেই দেখতেছেন। গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো এটা তো সবাই দেখেছেন, দেখলেন না? গত পরশুদিনের এই ঘটনার পরে আর তো মনে হয় বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যদিও দালাল গোষ্ঠী একটু এদিক সেদিক দেওয়ার চেষ্টা করতেছে, ওইটা নিয়েও আজকে কথা বলবো। তো যে ঘটনাটা ঘটলো আসলে ওই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মূলত আদালতের পক্ষ থেকে বছরখানেক আগে এই যে জামিনের আবেদনটা খারিজ করে দেওয়া হয়েছিল সেটার ব্যাপারেই লিভ টু আপিল করেছিলেন রফিকুল আমিন। তো ওই ব্যাপারটাতেই ওনার অনুসারীরা খুব মোটিভেট বা ওনার অনুসারীরা খুব আশাবাদী ছিলেন যে গত পরশু মনে হয় একটা ইতিবাচক রেজাল্ট আসবে। কিন্তু গত পরশু দিন দুদকের দুদকের আইনজীবীর বক্তব্য শোনার পর এখন তো আর কোনো কিছুই আর অস্পষ্ট নেই, সব তো এখন পরিষ্কার। তো এটা একটু ইনবক্সে অনেকেই আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছেন যে আগামী 6 মাসে কোনো শুনানি যদি নাই হয় তাহলে গতকালকে আবার কি শুনানি হলো। ওই যে হাসান সাহেব গতকালকে লাইভ করলেন কোর্টে, এটা তো আপনারা হয়তো বা দেখেছেন। তো এই ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। দেখেন অ্যাকচুয়ালি বোর্ড বলে মানে কোর্ট বলেছে কি বা আদালতের পক্ষ থেকে কি বলা হয়েছে। আদালতের পক্ষ থেকে মূলত বলা হয়েছে যে আগামী 6 মাসের জন্য এই বিষয়টা স্ট্যান্ড ওভার। কোন বিষয়টা? মানে জামিনের আবেদনের বিষয়টা স্ট্যান্ড ওভার, বাকি বিষয়গুলো তো চলবে। যেমন ধরেন গত পরশু দিনে যে গতকালকে দুজন ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য নেওয়া হলো, তারপরে সম্ভবত নেক্সট উইকে আবার ইনভেস্টিগেশন অফিসার যারা তাদের সাক্ষ্য নেওয়া হবে, তারপরে আরও যারা যারা আছেন মানে যুক্তিতর্ক উপস্থাপন এই সকল বিষয় এগুলো তো আগামী 6 মাস চলবে, এগুলো চলতে তো কোনো বাধা নেই, এগুলো চলবে। তাহলে কোন বিষয়ে কোনো কথা হবে না? কোন বিষয়ে কথা হবে না মানে রফিকুল আমিনের জামিনের বিষয়ে আগামী 6 মাস কোনো কথা হবে না, ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছেন। অতএব যে ওনারা যে এখন ফেসবুকে লাইভ টাইপ করতেছে বা কোর্টে যে এগুলো করতেছে এগুলো মূলত জামিন ইস্যুজনিত কোনো শুনানি হচ্ছে না। ওইটা ট্রি প্ল্যান্টেশনের যেই সার্বিক যে বিষয় যেগুলো আছে সেই বিষয়গুলোর প্রক্রিয়াধীন একটা পর্যায়ে চলছে এবং ওইগুলো চলবে, কিন্তু আগামী 6 মাস জামিনের বিষয়ে কোনো কথা হবে না। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখেন এই কথাটাই কিন্তু আমরা এতদিন ধরে বলে আসছি যে একটা মামলা প্রায় শেষ পর্যায়ে, একটা মামলা শেষ পর্যায়ে চলে আসছে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণও প্রায় শেষ। তো এই শেষ মুহূর্তে এই 11th আওয়ারে এসে কোনো আসামিকে জামিন না দেওয়াটাই তো খুবই স্বাভাবিক। এবং মহামান্য আদালত কিন্তু ওইটাই বলেছেন যে আগামী 6 মাস এই ব্যাপারে কোনো মানে জামিনের ইস্যুতে কোনো আলোচনা হবে না, কিন্তু মামলাটা 6 মাসের ভিতরে নিষ্পত্তি হয়ে যাবে। আদালতের পক্ষ থেকে কিন্তু ওই কথাটাই বলা হয়েছে। আমরা যেমন গত পরশুদিন দুদকের আইনজীবীর বক্তব্যে কিন্তু আমরা ওইটাই বুঝতে পেরেছি। অতএব এটা নিয়ে আর ধোঁয়াশার তো তেমন কিছু নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয় যেটা। এখন এই খবরে তো এখন মানে সবার তো এখন বিশেষ করে রফিকুল আমিনের যারা অনুসারী আছেন তাদের এখন বিশাল মানে হতাশা কাজ করছে। কেউ দুদকের আইনজীবীকে বদদোয়া দিয়ে ফেসবুকে পোস্ট দিতেছে
যে আগামী দিনগুলোতে না হইল কিয়ামতের দিন দুদকের আইনজীবীকে মানে দেখে নিব। অনেকে এখন দুদকের আইনজীবীর বিরুদ্ধে আইনজীবীকে বদদোয়া দিচ্ছেন। অনেকে আবার এখন পজিটিভ কথা বলা শুরু করতেছেন, বলতেছেন যে হ্যাঁ আসলে জামিনের ব্যাপারটা যেহেতু সময় সাপেক্ষ, তাহলে প্যারালালি দুইটাই চলুক, যে বোর্ডের কাজগুলো চলুক, পাশাপাশি জামিনের কার্যক্রমগুলো প্যারালালি চলুক। তো এটাই তো আমরা এতদিন ধরে বলে আসতেছি। ওয়েল, আসেন আমরা আরেকটা পয়েন্টে চলে যাই। গতকালকে আমাদের শৈশব একটা লাইভ করেছেন ফেসবুকে, এটা তো দেখেছেন মনে হয় আপনারা। আমাদের গ্রুপের যিনি প্রধান আইনজীবী ওনাকেও নিয়ে এসেছিলেন। তো ওনারা মানে ওই গ্রুপের যিনি প্রধান আইনজীবী ওনাদের মানে একটা আশা ছিল আর কি, যে ওই গ্রুপের যিনি প্রধান আইনজীবী উনি এমন কিছু বলবেন যেটা তাদের পছন্দের কথা হবে। কিন্তু যিনি আইনজীবী উনি তো এই দালালদের মতো বেকুব না, উনি তো মেপে মেপে কথা বলবেন এবং মেপেই কথা বলেছেন। যেমন গতকালকে আইনজীবীকে ওনারা একটা কোয়েশ্চেন করেছিলেন যে আগামী 6 মাসে কি তাহলে নতুন করে আর কোনো আপিল করা যাবে না জামিনের জন্য? তো সেই আইনজীবী উনি কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে যেহেতু আদালতের পক্ষ থেকে একবারই বলে দেওয়া হয়েছে যে এই ব্যাপারে আর 6 মাসের জন্য জিনিসটা স্ট্যান্ড ওভার, অতএব এটা নিয়ে নতুন করে আবার জামিনের কোনো আবেদন করা যাবে না। এটা কিন্তু আইনজীবী স্পষ্ট করে বলেছেন। তার মানে অ্যাটলিস্ট আগামী 6 মাস জামিনের ব্যাপারে কিন্তু কোনো কথা হবে না। তো এই আইনজীবীর এই বক্তব্য আমাদের দালাল গোষ্ঠীর হয়তো বা পছন্দ হয়নি। তারপরে আইনজীবীকে ওনারা আরেকটা কোয়েশ্চেন করেছিলেন যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে সাজা খাটার যে ব্যাপার যেটা, সেটা রায়ের পর সাজা খাটার হিসাব শুরু হবে। তো এটা কি সাজা খাটা হয়ে গেছে না হবে, এই ব্যাপারটাও কিন্তু জানতে চেয়েছিলেন। তো আইনজীবী এই ব্যাপারেও কিন্তু দালালদের পছন্দ মতো উত্তর কিন্তু উনি দেননি। উনি ওনার আইনি ভাষায় বলেছেন যে যেহেতু এটা একটা বিচারাধীন বিষয়, এই ব্যাপারে আসলে মন্তব্য না করাটাই উত্তম। উনি কিন্তু খুব চমৎকারভাবে অ্যান্সার দিয়েছেন। তো গতকালকে আমাদের গ্রুপের যিনি আইনজীবী, ওই আইনজীবী মহোদয়ের বক্তব্য আসলে দালাল গোষ্ঠীর পছন্দ হয় নাই আর কি। পছন্দ না হওয়াটাই স্বাভাবিক, কারণ আইনজীবী যিনি উনি তো ওনার ভাষায় কথা বলবেন, উনি তো কারো দালালি করেন না। উনি বলবেন যেটা নিয়ম, যেটা প্রফেশনাল প্রসিডিওর, উনি প্রফেশনাল প্রসিডিওরে কথা বলবেন এবং এই প্রফেশনাল প্রসিডিওরেই উনি কথা বলেছেন। তো কালকে আমাদের শৈশবের লাইভে আমরা একটা তথ্য পেলাম, এই তথ্যটা নিয়ে এখন একটু ডিসকাস করতে চাই। এই মুহূর্তে এই পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। শৈশব একটা বক্তব্য দিলেন যে গত 12 বছরের ভিতরে থাকা অবস্থায় প্রায় 32টা সিভিল মামলা নাকি চালাইতে হয়েছে, যার কারণে অনেক টাকা টোকা লাগছে এবং এই সকল কারণেই নাকি অনেক সম্পদ নাকি ধরে রাখা গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো কথা, আমরা বুঝতে পারলাম বিষয়টা। তো সেই লাইভে উনি আরেকটা কথা বললেন, লাইভের 42.10 সেকেন্ডে এই সময় উনি আরেকটা কথা বলেছেন যে পর্যাপ্ত টাকার অভাবে আরও অনেক মামলা নাকি পরিচালনা বা চালানো যায় নাই, বিধায় অনেক সম্পদ ব্যাহত হয়ে গেছে। তার মানে ওনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে আমাদের কিছু সম্পদ ব্যাহত হয়ে গেছে। তো আমাদের কোন কোন সম্পদগুলো ব্যাহত হয়েছে এটার একটা লিস্ট আমরা হিসাবের কাছে জানতে চাই। যেহেতু উনি বলছেন ব্যাহত হয়েছে, তার মানে উনি জানেন কোনটা কোনটা ব্যাহত হয়েছে। তো আমাদের বিনিয়োগের টাকায় কেনা কোনো সম্পদ যদি ব্যাহত হয় সেটার তথ্য তো আমরা জানতে চাইতেই পারি। তো শৈশব, আপনি এটার একটা তথ্য আমাদেরকে দিবেন, আসলে কোন কোন সম্পদগুলো ব্যাহত হয়েছে ওইটা আমরা একটু জানতে চাই, কোন কোন সম্পদগুলো ব্যাহত হয়েছে। আর এবার পরবর্তী প্রশ্ন চলে আসে, আপনি বলেছেন যে মামলা পরিচালনার ক্ষেত্রে অর্থের অভাবে অনেক মামলা পরিচালনা করা যায় নাই, বিধায় অনেক সম্পদ ব্যাহত হয়ে গেছে, এটা আপনি বলছেন না? বলছেন, কিন্তু এটা কিন্তু আপনার ফেসবুক লাইভে কিন্তু এটা কিন্তু স্টেটমেন্ট আছে, এটা কিন্তু প্রমাণিত। তো আমার প্রশ্ন হলো
মামলার অভাবে, অর্থের অভাবে মামলা পরিচালনা করা যদি না যায়, তাহলে অর্থের অভাব কেন হলো? D2K অ্যাসোসিয়েটসের মাধ্যমে আপনারা লক্ষাধিক টাকার মতো বেতন বিভিন্নভাবে বিভিন্নজন নেন নাই? অনেকে টাকা পয়সা নেন নাই D2K অ্যাসোসিয়েটসের মাধ্যমে? তো এই যে আপনারা যে বেতন নিলেন, ভাতা নিলেন, লভ্যাংশ নিলেন বা বিভিন্নভাবে স্বার্থ উদ্ধার করলেন, এটা তো কোশেয়ারের টাকা দিয়েই এটা সমন্বয় করা হয়েছে। তো কোশেয়ারের টাকা দিয়ে আপনাদের বেতন ভাতা বা প্রতিষ্ঠানের যেই বিষয় যেগুলো আছে সেগুলো আপনাদের স্বার্থ উদ্ধার না করে ওই টাকা দিয়ে মামলাগুলো পরিচালনা করলেই তো তাহলে আর সম্পদগুলো ব্যাহত হতো না। তাহলে সম্পদ যে আপনি বলেছেন ব্যাহত হয়েছে, তাহলে এর ক্ষেত্রে অনেকাংশে তো আপনারাও দায়ী। এটার একটা হিসাব আপনি দিয়েন, কিন্তু আপনি কিন্তু বলছেন সম্পদ ব্যাহত হয়েছে, কোন কোন সম্পদ ব্যাহত হয়েছে এটার একটা হিসাব দিয়েন। কি হিসাব? লাইভ কইরাও বিপদ নাকি? যাই হোক, এটার একটা হিসাব দিয়েন, কোন কোন সম্পদ ব্যাহত হয়েছে আমরা একটু জানতে চাই। ওয়েল, আসলে দেখেন এরা এইসব কাজগুলো কেন করতেছে, মানে আপনাদের মনে প্রশ্ন আসে না যে এত এত কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা কেন ওই রফিকুল আমিনের দালালি করে? এটার একটা কারণ আছে, খুব সিম্পল কারণ। মানে এটা ছাড়া এদের আর কোনো যোগ্যতা নাই। মানে ধরেন রফিকুল আমিনের সাইনবোর্ড ব্যবহার করে কাজ করা ছাড়া এদের তো বেসিক্যালি আর কোনো যোগ্যতা নাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, মানে ওনাদের সবচেয়ে বড় সাইনবোর্ড হচ্ছে কে? রফিকুল আমিন। এখন এই সাইনবোর্ড বাদ দিয়ে দিলে এদের আর কিছু আছে? এদের নিজের যোগ্যতা বা বেসিক কোনো যোগ্যতা আছে? নাই। এই কারণে এই যে আগামী 6 মাসে জামিনের কোনো সম্ভাবনা নেই, তারপরে আইনি প্রক্রিয়াতে একটা সমাধানের দিকে যে যাচ্ছে সেখানেও হয়তো বা সাজা হয়ে যেতে পারে, এত এত কিছু জানার পরেও তারা রফিকুল আমিন করে। ওই বোর্ডের ব্যাপারে ওই কারণেই তারা কোনো পজিটিভ চিন্তাভাবনা করতে পারে না। কারণ বোর্ডের এখানে এসে তো দালালি করা যাবে না, বা বোর্ডের এখানে এসে তো দালালি করার কোনো সুযোগ নাই। অ্যাকচুয়ালি রফিকুল আমিনের সাইনবোর্ড ব্যবহার করা ছাড়া এদের আর কোনো বেসিক যোগ্যতা নাই, অতএব এইটার বাইরে এরা যাবেও না। এই যে আইনি প্রক্রিয়াতে যত যাই কিছু হচ্ছে না কেন, এই যে দেখেন এরা এরপরেও একটা গোষ্ঠী কিন্তু সব সময় থেকেই যাবে, কারণ এদের এখান থেকে সরে যাওয়ার আর কোনো উপায় নাই। আশা করি বুঝতে পেরেছেন বিষয় যেটা। তো যাক, আমাদের আইনি প্রক্রিয়ার ব্যাপার যেটা সেটা চলছে, চলুক। অনেকেই এখন বোধোদয় অনেকের হচ্ছে যে আইনি প্রক্রিয়া আইনের মতো করে চলুক আর প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিষ্ঠানের মতো করে চলুক। অনেকেই এখন এই কথাগুলো বলছেন, এটা ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে। এইভাবে আমাদের সবারই আসলে বাস্তবতাটাকে উপলব্ধি করে, সঠিক বিষয়টাকে উপলব্ধি করে আমাদের বিচার বিবেচনা দিয়ে নিজেদেরকে ওইভাবেই পরিচালিত করা উচিত বলে আমি মনে করি। যারা এখন ধীরে ধীরে একটু হলেও বুঝতে পারছেন, বোধোদয় হচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ। এবার আসেন আমরা 12 সাল থেকে 24 এই এক যুগে বিভিন্নভাবে আমাদের যারা বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন তাদের ব্যাপারগুলো আসলে কিভাবে সমন্বয় করা যেতে পারে সেই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমি একটা মতামত শেয়ার করি। বিশেষ করে আমাদের যে সংগঠনগুলো গত এক যুগে কাজ করেছেন, আপনাদের মাধ্যমে কিন্তু কোনো না কোনোভাবে অনেক লাইবিলিটিস তৈরি হয়ে গেছে। যেমন ধরেন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরামের যে দুটি উইংস, সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন। দেখেন সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর মাধ্যমে অনেক ব্যক্তি টাকা দিয়েছেন, তাহলে ওই ব্যক্তিদের অর্থের সমন্বয়টা সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর মাধ্যমে সক্রিয়ভাবে কার্যক্রম বা সক্রিয়ভাবে ভূমিকা না নিলে সেই অর্থটা সমন্বয়ের সম্ভাবনা কি তৈরি হবে? হবে না। গ্রিনের ক্ষেত্রে দেখেন সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমেও কিন্তু অনেকে এই এক যুগে প্রতিষ্ঠানকে টাকা দিয়েছেন। তাহলে যারা গ্রিনের মাধ্যমে টাকা দিয়েছেন, তাহলে গ্রিনের সংগঠনের কার্যক্রম সক্রিয় না হলে ওই ব্যক্তিদের অর্থের সমন্বয়ের কিন্তু আশাও তৈরি হবে না। সেমভাবে গো ডায়মন্ডের মাধ্যমে অনেক টাকা দিয়েছেন, ডিডাফের মাধ্যমে অনেকে টাকা দিয়েছেন,
বিল ডেস্টিনির মাধ্যমে অনেকে টাকা দিয়েছেন, সেঞ্চুরি প্লাসের মাধ্যমে অনেকে টাকা দিয়েছেন। তাহলে এই যে সংগঠনগুলোর মাধ্যমে আপনারা যারা টাকা দিয়েছেন গত এক যুগে, আপনাদের এই অর্থের একটা সঠিক মূল্যায়নের জন্য সংগঠনগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় হইতে হবে। এই সংগঠনগুলো অ্যাক্টিভ বা সক্রিয় যদি না হয়, তাহলে যাদের বিনিয়োগটা করা হয়েছিল সেই বিনিয়োগের টাকাটা যথাযথ মূল্যায়ন করাটা, প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করে নেওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমি বারবার বলছি, সংগঠনের যারা আছেন আপনারা অনেকেই হয়তো বা বলেন যে আমরা অর্গানাইজড আছি, আমরা মিটিংয়ে আছি, আমরা অনলাইনে মিটিং করছি, অনেক কিছুই হয়তো বা অনেকে বলছেন। কিন্তু এই অনলাইন মিটিং বা এই এতটুকুই কিন্তু যথেষ্ট নয়। আপনাদেরকে ফ্রন্ট লাইনে আসতে হবে। দেখেন, আগামী 6 মাসে রফিকুল আমিনের কোনো জামিনের সম্ভাবনা নাই। তো এই 6 মাস কি বসে থাকবেন? বা 6 মাস কি আমরা বসে থাকবো? বা 6 মাস কি প্রতিষ্ঠানের কার্যক্রম বসায় রাখতে হবে? আগে যেতে হবে না? তাহলে এখন আপনাদের দৃশ্যমান কার্যক্রমের জন্য আমি বারবার বলছি, আপনাদের কার্যক্রম দৃশ্যমান করার কিন্তু সময় চলে এসেছে। এই কার্যক্রমকে দৃশ্যমান করেন। অনলাইন মিটিং করতেছেন, করেন। বিভিন্নভাবে নিজেরা ইন্টারনালি যোগাযোগ করতেছেন, করেন। কিন্তু এটা দৃশ্যমান হইতে হবে। আপনাদের মান্থলি একটা মিটিং অবশ্যই দৃশ্যমান হওয়াটা জরুরি। পাবলিকলি একটা মান্থলি মিটিং হওয়াটা জরুরি। সেটা ধরেন যারা একযুগে বিনিয়োগ করেছেন, কোশেয়ার হোল্ডারদের নিয়েই তো একটা মান্থলি মিটিং করা যেতে পারে। সবগুলো ব্যানারের সমন্বয়ে যদি আপনাদের করতে সমস্যা হয়, আপনারা ইন্ডিভিজুয়ালি করেন। সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুর মাধ্যমে যারা কোশেয়ার রেখেছেন, তাদের এই অর্থের সঠিক মূল্যায়নের জন্য দৃশ্যমান অ্যাক্টিভিটিস এই মুহূর্তে জরুরি। মালিক পক্ষকে অফিসিয়ালি জানান দিতে হবে। গ্রিনের ক্ষেত্রেও সেম। সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে যারা কোশেয়ারের টাকা দিয়েছেন, আপনাদের কোশেয়ারের টাকারও সঠিক মূল্যায়নের জন্য এখন দৃশ্যমান কার্যক্রম জরুরি। ডিডাফের মাধ্যমে যারা কোশেয়ারের টাকা দিয়েছেন, গো ডায়মন্ডের মাধ্যমে যারা কোশেয়ারের টাকা দিয়েছেন, সোজা কথা এই 6টি সংগঠনের মাধ্যমে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য কোশেয়ারের টাকা দিয়েছেন, আপনাদের প্রত্যেকের অর্থের সঠিক মূল্যায়নের জন্য এই মুহূর্তে যার যার সংশ্লিষ্ট সংগঠনের সক্রিয়ভাবে দৃশ্যমান কার্যক্রম একান্ত জরুরি। আমি বারবার বলছি, দৃশ্যমান কার্যক্রম একান্ত জরুরি। অনলাইনে মিটিং করেন, সব কিছুই করেন, কিন্তু মান্থলি এখন একটা মিটিং আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করে দেন। যেমন দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডের কোশেয়ার হোল্ডারদেরকে নিয়ে প্রতি মাসে একটা মিটিং হচ্ছে, এবং এটা পাবলিকলি সারা বাংলাদেশের সকল মানুষ যখন দেখবে, তখনই তো মানুষ বুঝতে পারবে যে এই এক যুগে অনেক ব্যক্তি কোশেয়ার পারপাসে টাকা দিয়েছেন। তখনই কিন্তু ওই কোশেয়ারের টাকাটা সঠিকভাবে সমন্বয়ের জন্য একটা জনদাবি উঠবে। আপনারা যারা কোশেয়ারের টাকা দিয়েছেন, আপনারা ধরেন সবাই অ্যাক্টিভ আছেন, আপনাদের মাধ্যমে যারা কোশেয়ারের টাকা দিয়েছেন, আপনারা যতই বলেন যে কোশেয়ারের সমন্বয় চাই, কোশেয়ারের সমন্বয় চাই, এটা যতটুকু গুরুত্ব পাবে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাবে যখন পাবলিক এই কথা বলা শুরু করবে। মানে যারা কোশেয়ারের টাকা রাখেননি, এরকম অনেক ব্যক্তি বা অনেক ডিস্ট্রিবিউটর আমাদের আছেন না, তারা যখন এই বিষয়গুলো দেখবেন এবং তারা যখন আপনাদের পক্ষে কথা বলা শুরু করবেন যে হ্যাঁ, গত এক যুগে অনেকেই টাকা রেখেছে, অনেকেই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে, তাদের এই অর্থের সঠিক সমন্বয় হোক, এই কথা যখন যারা কোশেয়ার হোল্ডার নন, যারা কোশেয়ারের টাকা রাখেননি গত এক যুগে, তারা যখন আপনাদের পক্ষে কথা বলা শুরু করবেন, ওইটা হবে আপনাদের জন্য আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা কোশেয়ার হোল্ডার নন বা যারা গত এক যুগে প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিয়ে সহযোগিতা করেননি, তাদের কাছ থেকে আপনাদের পক্ষে কথা বলাইতে গেলে আপনাদেরকে দৃশ্যমান কার্যক্রম শুরু করতে হবে। আপনারা সেই দৃশ্যমান কার্যক্রম এখনও শুরু করেন নাই। কেন করেন নাই এটা আপনারাই ভালো জানেন। এখনও যদি আপনারা মনে করেন যে আসলে রফিকুল আমিনের সাথে সমন্বয় করেই আপনারা ওই কোশেয়ারের টাকা উদ্ধার করে ফেলতে পারবেন, আমার মনে হয় না। আপনারা অনেকে হয়তো বা ওনার সাথে সমন্বয় করেন, কোর্টেও হয়তো বা অনেকে যান, কিন্তু একটা জিনিস কি, শুধুমাত্র রফিকুল আমিনের সাথে কোঅর্ডিনেশন করে এই কোশেয়ারের টাকা আপনাদের পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব হবে না, নিশ্চিত থাকেন। বাকি মালিক পক্ষের যারা আছেন তাদের সাথেও আপনাদের সমন্বয় করতে হবে। ডিস্ট্রিবিউটর লেভেলে যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যারা কোশেয়ারের টাকা রাখেননি,
সাধারণ ডিস্ট্রিবিউটর, তাদেরকেও আপনাদের পক্ষে নিয়ে আসতে হবে। তো তাদেরকে আপনাদের পক্ষে নিয়ে এসে গণদাবি উত্থাপিত করতে গেলে শুধু আপনারা তলে তলে মিটিং করলে তো হবে না ভাই। আপনাদেরকে দৃশ্যমান অর্গানাইজেশনের ভূমিকায় আসতে হবে। অন্তত মাসে একটা দৃশ্যমান সভা আপনারা করেন, তাহলেই যারা শেয়ার হোল্ডার তারাও জানবে, যারা নন শেয়ার হোল্ডার তারাও জানবে, যারা কোশেয়ার দিয়েছে তারাও জানবে, যারা কোশেয়ার দেয়নি তারাও জানবে, ডেস্টিনির যে বিনিয়োগকারী হিসেবে ৪৫ লক্ষ মানুষ যারা আছে তারাও জানবে, ৪৫ লক্ষের বাইরে সারা বাংলাদেশে যে অনেক মানুষ আছেন যারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর নন, তারাও জানবেন যে একটা উল্লেখযোগ্য মানুষ গত এক যুগে প্রতিষ্ঠানকে টাকা দিয়ে সহযোগিতা করেছে। তখনই তো গণদাবি উঠবে। তো যতদিন পর্যন্ত গণদাবি তৈরি করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাদের এই অর্থের সঠিক মূল্যায়ন আপনারা আদায় করতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। যারা কোশেয়ার হোল্ডার আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, গত এক যুগে প্রায় ৮-১০ হাজার যারা কোশেয়ার রেখেছেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সংশ্লিষ্ট সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীলকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে বলেন। অনলাইনে মিটিং এটা করেন, বিভিন্নভাবে সবার সাথে ইন্টারনাল যোগাযোগ করেন, রফিকুল আমিনের সাথে লিয়াজো করতেছেন করেন, পাশাপাশি বোর্ডের সাথে লিয়াজো শুরু করেন, মালিক পক্ষের সাথে লিয়াজো শুরু করেন, এবং দৃশ্যমান প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানান দেন, যে একটা সিংহভাগ মানুষ জানুক যে গত এক যুগে অনেকেই প্রতিষ্ঠানকে টাকা দিয়ে সহযোগিতা করেছে। এটা পাবলিকলি প্রচার করাটা অত্যন্ত জরুরি। আপনারা যে ৮-১০ হাজার মানুষ টাকা দিয়েছেন, এটা শুধু ৮-১০ হাজার মানুষই জানে। গত এক যুগে আপনারা টাকা দিয়েছেন, এটা শুধু আপনাদের ভেতরের মানুষেরাই জানে। আর আপনাদের বাইরে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর হিসেবে সামান্য কিছু মানুষ জানে। আর সিংহভাগ যে ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর, তারা কিন্তু জানেই না যে আপনারা গত এক যুগে প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তো এটা সবাইকে জানাইতে হবে, তো তখনই গণদাবি উঠবে, আমি বারবার বলছি। এবং পাবলিকলিও জানাইতে হবে, আমাদের বিনিয়োগকারী হিসেবে ৪৫ লক্ষ মানুষ যারা এই কোম্পানিতে সম্পৃক্ত হয়েছেন, তাদের বাইরেও যারা আছেন, যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত নন, সাধারণ জনগণ বাংলাদেশের, তাদেরকেও জানাইতে হবে। তখনই সার্বিকভাবে চতুর্মুখী একটা গণদাবি উঠবে, এবং তখনই কেবল এই আপনাদের কোশেয়ারের টাকাটা সমন্বয় করা বা সঠিক মূল্যায়ন করার একটা পরিবেশ তৈরি হবে। আর এই পরিবেশ তৈরি হওয়ার জন্য অনেক ফর্মেটি আছে। যেমন ধরেন লিমিটেড কোম্পানি হিসেবে এখন ডেস্টিনি 2000 লিমিটেড যেটা আছে, এটাকে আপনাদের কোশেয়ারে সমন্বয় করতে গেলে এটাকে পাবলিক লিমিটেড করা যেতে পারে। ডেস্টিনি 2000 লিমিটেডকে পাবলিক লিমিটেড কোম্পানি করলে আপনাদের কোশেয়ারগুলো কিন্তু সমন্বয় হয়ে আপনারা মালিকানায় চলে আসতে পারবেন। আবার এটা যদি মালিক পক্ষ যদি এটাকে পাবলিক লিমিটেড করতে না চান, প্রাইভেট লিমিটেডে রাখতে চান, ঠিক আছে রাখেন। সেই ক্ষেত্রে এই কোশেয়ারের টাকাটা কিভাবে অ্যাডজাস্ট করে কোন শেয়ার হোল্ডারের সাথে সমন্বয় করবেন, রফিকুল আমিন সাহেব যেহেতু এই টাকাগুলো নিয়েছেন, ওনার সাথেই সমন্বয় করবেন কিনা সেটাও মালিক পক্ষ ভাবতে পারে। সোজা কথা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই ৮-১০ হাজার ব্যক্তি যারা গত এক যুগে প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আপনারা যে সহযোগিতা করেছেন এই তথ্যটুকু শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটা আপনাদের বাইরে যারা শেয়ার হোল্ডার আছে, আপনাদের বাইরে যারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে জানাইতে হবে, আপনাদের বাইরে যারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর হিসেবে শুধু প্রোডাক্ট কিনেছিল বা ৪৫ লক্ষ মানুষ যারা ছিলেন তাদেরকে জানাইতে হবে, ইভেন সারা বাংলাদেশের মানুষকে জানাইতে হবে, সবাইকে জানাইতে হবে। তখন আপনাদের প্রতি সবার একটা সিম্প্যাথি তৈরি হবে, এবং আপনাদের পক্ষে তখন সাধারণ মানুষও কথা বলা শুরু করবে যে হ্যাঁ ওনারা টাকা দিয়েছেন। এখন আপনাদের পক্ষে সাধারণ মানুষ তো কথা বলবে কিভাবে, জানেই তো না যে আপনারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন। তো এটা জানানোর জন্য সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত জরুরি। এখন এই সংগঠনগুলো ভূমিকা নিলে রফিকুল আমিনের ক্ষতি হতে পারে, এই চিন্তা যদি করে সংগঠনের দায়িত্বশীলরা চুপচাপ বসে থাকেন, আমি মনে করি এটা ঠিক হবে না। আমি মনে করি তাহলে আপনারা ওই কোশেয়ার হোল্ডারদের হক নষ্ট করতেছেন, কোশেয়ার হোল্ডারদের সঠিক হক এবং ইনসাফ থেকে বঞ্চিত করতেছেন, আমি বলবো। তাহলে এক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান জানাবো সংগঠনের দায়িত্বশীল যারা ছিলেন বা আছেন 6টি সংগঠনের, আপনারা প্রত্যেকে এই প্রপার উদ্যোগ যথাযথ নেন, এবং এই ৮-১০ হাজার ব্যক্তি যারা বঞ্চিত বা যারা এক ধরনের মাহরুম বলতে পারেন, তাদের অর্থের সঠিক মূল্যায়নের জন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা নেওয়াটা জরুরি। যে ভূমিকা এই মুহূর্তে আপনারা নিচ্ছেন এটা যথেষ্ট নয়। আপনারা এই ভূমিকাটুকু নেন এবং
ওই রফিকুল আমিনের আশায় বসে না থেকে আপনারা এখন দৃশ্যমান হন। রফিকুল আমিনের আশায় বসে থাকেন না, দৃশ্যমান হন। ওয়েল, আমার পরামর্শ আমি দিলাম, এখন ভালো লাগলে আপনারা কার্যক্রম করবেন। তবে কোশেয়ার হোল্ডার যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই ঘটনা যদি না ঘটে, এইরকমভাবে পাবলিকলি যদি আপনারা নিজেদের বিষয়গুলো উপস্থাপন করতে না পারেন, আপনাদের কোশেয়ার অ্যাডজাস্ট করাটা দুরাশায় পরিণত হবে, এটা মাথায় রেখেন। আমি আপনাদের ভালোর জন্যই বলছি, যারা কোশেয়ার হোল্ডার আপনাদের উদ্দেশ্যে বলছি। অতএব আপনাদের পক্ষ থেকে সংগঠনের দায়িত্বশীলদেরকে অ্যাক্টিভভাবে কার্যক্রম করতে এবং প্রোগ্রাম চালু করতে, মাসিক অন্তত একটা হইলেও আপনাদেরকে নিয়ে কোশেয়ার হোল্ডার প্রোগ্রাম চালু করতে আমি বলবো আপনারা দায়িত্বশীলদেরকে এখনই যোগাযোগ করেন এবং তাদেরকে এই প্রোগ্রাম শুরু করতে বলেন। আপনাদের বিনিয়োগের স্বার্থে আমি মনে করি এটা আপনাদের করা উচিত। ওয়েল, আজকের সর্বশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করে শেষ করব। জনাব মানিরুল ইসলাম বলেছেন, সঠিক কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আপনিও কিন্তু একজন শেয়ার হোল্ডার, আপনিও একজন এখানে একটা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন, লাখ 5 টাকার মতো বিনিয়োগ আপনার আছে যতদূর আমি জানি। আমি মনে করি আপনারও সংগঠনের দায়িত্বশীলদেরকে মনে হয় কর্পোরেট প্রেশার দেওয়া উচিত যে এটার সমন্বয়ের জন্য এখন উদ্যোগ নেওয়াটা জরুরি। ওই রফিকুল আমিন কবে বের হবেন, রফিকুল আমিন কবে হবেন, আর তারপর আমরা এটা করব, এটার জন্য বসে থাকার মতো সময় কিন্তু এখন আর নাই। এটা অনেক পরিষ্কার হয়ে গেছে যে রফিকুল আমিনের জামিনের ইস্যুটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে, এটা কিন্তু এখন পরিষ্কার। অতএব বসে থাকার সুযোগ নাই। এটা মনিরুল ইসলাম আপনি আপনার সংগঠনের লোকদেরকে বলেন। আরেকজন প্রশ্ন করেছেন রফিকুল আমিনকে আসলে যে মানুষের সামনে পাবলিকলি এক্সপোজ করার কিছু নাই, উনি তো অলরেডি এক্সপোজড। উনি কী করেছেন, ওনার সমস্ত ওনার ভালো মন্দ সবই তো এখন পাবলিকের কাছে পরিষ্কার, ওনার ব্যাপারে তার নতুন করে বলার কিছু নাই। ওয়েল, সর্বশেষ পয়েন্টে চলে আসি আজকের আলোচনার। আলিস সেন্টার রিলেটেড যারা ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো আছেন, আপনাদের পক্ষ থেকে এখন ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার জন্য অবশ্যই ডিস্ট্রিবিউটর রিলেটেড প্রোগ্রাম শুরু করা উচিত বলে এই মুহূর্তে আমরা মনে করছি। যেমন পিএইচডি ফোরামের পক্ষ থেকে পিএইচডিদেরকে সংগঠিত করার একটা কথা আমি গত লাইভে বলেছিলাম। এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে বা ডিস্ট্রিবিউটর ফোরামের পক্ষ থেকে দেখেন, মালিক পক্ষ কিন্তু ওনাদের দায়িত্ব যথাযথভাবে কিন্তু ঠিকই পালন করে যাচ্ছেন। এখনও পর্যন্ত অফিসটা ওনারা খোলা রেখেছেন। অফিসে গেলে অফিসে যে লাইটের আলো আমরা পাই, ফ্যানের বাতাসও আমরা খাই, অফিসিয়াল কার্যক্রম, অফিস খোলা, সব কিছু ওনারা খোলা রেখেছেন। ট্রেড লাইসেন্সটা ওনারা নবায়ন করেছেন, ব্যাংক অ্যাকাউন্টের ইস্যুটা ওনারা ক্লোজ করেছেন এবং প্রতিষ্ঠানের বাকি যে কার্যক্রম এগুলোকেও সমন্বয় করার জন্য এগিয়ে যাচ্ছেন। তো মালিক পক্ষের অবস্থান থেকে ওনাদের দায়িত্ব যতটুকু ওনারা তো ঠিকই পালন করে যাচ্ছেন। তাহলে বিনিয়োগকারী হিসেবে বা ডিস্ট্রিবিউটরদের সংগঠন হিসেবে আমাদেরও তো অনেক দায়িত্ব আছে। আমাদের সেই দায়িত্বগুলো কি? আমাদের সেই দায়িত্বগুলো হলো ডিস্ট্রিবিউটরদেরকে সঠিক তথ্য দিয়ে বর্তমান কোম্পানির আপডেটটুকু দিয়ে সহযোগিতা করা। এটার জন্য মাহতাবের আলিস সেন্টারের অবস্থান থেকে, আলিস সেন্টারের ডিস্ট্রিবিউটর লেভেলে যারা আছেন সংগঠনের দায়িত্বশীল, আপনাদের সংগঠনগুলো থেকে প্রোগ্রাম শুরু করা আমি মনে করি একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন দু একজন লাইভ করছেন, লাইভের মাধ্যমে এক ধরনের মেসেজ পাচ্ছেন, কিন্তু ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে যে একটা ভাব বিনিময়ের যে একটা বিষয়, এটা এখন শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মালিক পক্ষের কাজ একটা, ডিস্ট্রিবিউটর লেভেলের কাজ আরেকটা, আইন যারা দেখছেন আইনজীবীদের কাজ আরেকটা। এখানে অনেকের অনেক ধরনের কাজ। তো সবাই যার যার কাজটুকু একটু একটু করলেই কিন্তু শতভাগ কাজ হয়ে যায়। যেমন আপনার 2% কাজ আছে, আপনি করেন, আরেকজনের 3% কাজ আছে, আরেকজন করুক, আরেকজনের 5% কাজ আছে, আরেকজন করুক, আরেকজনের 2% 7% কাজ আছে, আরেকজন করুক। এভাবে সবাই যার যার মতো করে কাজগুলো করলে কিন্তু হয়ে যায়। এখন অমুক কাজ করে কিনা, তমুক কাজ করে কিনা, এগুলো নিয়ে তো এখন আর সমালোচনার সময় নাই ভাই। দেখতেই পাচ্ছেন যে আগামী 6 মাসে কিন্তু এই আইনি প্রক্রিয়াতে আর উল্লেখযোগ্য তেমন কোনো জামিন সংক্রান্ত আশা দেখা যাচ্ছে না। তো সেই হিসেবে আমার ধারণা যেটা, রফিকুল আমিনের অনুসারীদের একটা সিংহভাগ অংশ এখন কিন্তু আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যদিও ওই যে কোর্টে লাইভ, বিভিন্ন লাইভ এসে হাবিজাবি লাইভ টাইপ দিয়ে ওনারা ধরে রাখার চেষ্টা করবে ওনাদেরকে, কিন্তু এখন আর ওইরকমভাবে ধরে রাখতে পারবে না আমার যতদূর ধারণা।
তার মানে এই যে একটা সিংহভাগ বিনিয়োগকারীদের একটা অংশ, তো তারা তো এখন তথ্যবঞ্চিত হয়ে অভিভাবকহীন গার্জিয়ানলেস হয়ে এখন তারা মানে ঘুরতেছে। তো এই গার্জিয়ানলেস ব্যক্তিদেরকে অ্যাজ এ গার্জিয়ান সার্ভিস দেওয়ার জন্যই আলিস সেন্টারে আমি মনে করি ডিস্ট্রিবিউটরদের অ্যাটলিস্ট একটা মান্থলি প্রোগ্রাম শুরু হওয়া উচিত। যারা দায়িত্বশীল আছেন সংগঠনের, আপনারা প্রয়োজনে মালিক পক্ষের সাথে কথা বলেন, আপনারা প্রয়োজনে মালিক পক্ষের সাথে সমন্বয় করেন, এবং এরকম একটা প্রোগ্রামের জন্য যদি মালিক পক্ষের অনুমোদনের প্রয়োজন হয় বা মালিক পক্ষের একটা কনসেন্টের ব্যাপার থাকে, সেটা আপনারা নিয়ে শুরু করেন, আর্লি শুরু করেন। এটা প্রতিষ্ঠানের স্বার্থেই আপনাদের শুরু করা উচিত। ওয়েল, আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আবেগের জায়গা থেকে অনেকেই এখন বের হয়ে আসছি। আপনারা আবেগের জায়গা থেকে যারা বের হয়ে আসছেন ধন্যবাদ। আশা করি সামনে আরও অনেকেই আবেগের জায়গা থেকে বের হয়ে আসবেন। আবার অনেকে দুদককে গালাগালি করছেন, অনেকে আইনজীবীদেরকে গালাগালি করছেন। এইসব গালাগালি বা এগুলো করে লাভ নেই। প্রাতিষ্ঠানিক ফরম্যাট বা প্রাতিষ্ঠানিক নিয়ম যেটা, সেটার বাইরে কেউ যাবে না। ইভেন আমাদের গ্রুপের যিনি আইনজীবী, উনিও যে প্রাতিষ্ঠানিক ফরম্যাটের বাইরে কোনো কথা বলেন না বা বলবেন না, সেটা গতকালকের লাইভেই কিন্তু প্রমাণিত। উনি আবেগ দিয়ে কিন্তু কোনো কথা বলেন নাই যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। উনি যেটা বাস্তব, যেটা যুক্তিসম্মত, উনি কিন্তু সেটাই বলেছেন। আপনারা গতকালকে ওনার লাইভটা যদি দেখে থাকেন, শহীদ সাহেব যে লাইভটা করেছেন ওনাকে নিয়ে, ওই লাইভটা যদি দেখে থাকেন বুঝতে পারবেন। আর শেষ করব শহীদ সাহেবের উদ্দেশ্যে একটা কথা দিয়ে। আপনি যে কথা বলেছিলেন গতকালকে লাইভে 42.10 সেকেন্ডে এই কথাটা আপনি বলেছিলেন যে 32টা সিভিল মামলা পরিচালনা করার কারণে অনেকগুলো সম্পদ বেহাত হয় নাই, রক্ষা করা গেছে। তবে কিছু সম্পদ টাকার অভাবে মামলা পরিচালনা করা যায় নাই, বিধায় বেহাত হয়ে গেছে, এটা বলছিলেন না? তো কোন কোন সম্পদ বেহাত হয়েছে এটা যেহেতু আপনি বলছেন সেহেতু আপনি জানেন, তাহলে কোন কোন সম্পদ বেহাত হয়েছে ওইটা আপনি আমাদেরকে জানান। আমরা জানতে চাই আমাদের বিনিয়োগের টাকায় কেনা কোন কোন সম্পদ ব্যাহত হয়েছে, ওইটা আমরা জানতে চাই। দেন অর্থের অভাবে হোক না কোনোভাবে হোক কোন কোন সম্পদ ব্যাহত হয়েছে সেটা আমরা একটু জানলে পরে বিনিয়োগকারী হিসেবে আমরা হয়তো বা পরবর্তী ব্যবস্থা নিব। তো সেই সব আপনি অবশ্যই ওইটা আমাদেরকে ইনশাল্লাহ জানাবেন আশা করি। তো ওয়েল, সেই সব আপনাকে বিদায় দিলাম। আপনি এই উত্তরটা দিয়েন, অপেক্ষায় থাকলাম। তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আমি জাস্ট একটু সামারি টেনে শেষ করছি যে আগামী 6 মাসে মামলা নিষ্পত্তির জন্য সাক্ষ্য গ্রহণ, আইও, তারপর ইনভেস্টিগেশন অফিসার যারা সবার কার্যক্রম চললেও জামিনের ব্যাপারে আগামী 6 মাস কোনো কথা হবে না। এটা কিন্তু কোর্টের সরাসরি স্পষ্ট বক্তব্য, এটা কিন্তু ক্লিয়ার। অতএব আগামী 6 মাস কিন্তু কোনো জামিন বাণিজ্য আর হবে না। তো এই সময় বসে থাকতে হবে, আমাদের কাজ করতে হবে না। প্রতিষ্ঠানের কার্যক্রম আগে নেওয়ার জন্য মালিক পক্ষের অবস্থান থেকে মালিক পক্ষ দাপ্তরিক কাজ করছেন। আসেন, বিনিয়োগকারী হিসেবে আমাদেরও ভূমিকা আছে, আমরাও আমাদের ভূমিকা যা যার অবস্থান থেকে পালন করি। এক, দ্বিতীয় যে কথাটা বলেছিলাম যে স্ট্যান্ড ওভার যেটা হয়েছে, এটা স্ট্যান্ড ওভার 6 মাসের আগে যেহেতু আর এটা শুনানি হচ্ছে না, অতএব এটা নিয়ে নতুন করে আর আলোচনার কিছু নাই। কেউ যদি গোজামিল দিতে চায় আপনারা দয়া করে এটা কানে নেবেন না, নিজের বিচার বিবেচনা দিয়ে চিন্তা করবেন। তারপর শৈশবের উদ্দেশ্যে যেটা বলছিলাম যে 32টা মামলা সিভিল কোর্টে চলেছে, এর ভিতরে কিছু মামলা টাকার কারণে চলতে পারে না, এই বিধায় সম্পদ ব্যাহত হয়ে গেছে। সেই সম্পদ কোনটা কোনটা ব্যাহত হয়েছে সেটার উত্তর আমরা শহীদ সাহেবের কাছে চাই। কোন কোন সম্পদ ব্যাহত হয়েছে বিনিয়োগকারী হিসেবে আমরা জানতে চাই, কোন কোন সম্পদ ব্যাহত হয়েছে। এটা জানলে আমরা পরবর্তী স্টেপ নিতে আমাদের সুবিধা হবে। আর সর্বশেষ যেটা বলেছিলাম যে এই সংগঠনগুলো, যে 6টি সংগঠন যাদের মাধ্যমে গত 10 বছরে 8-10 হাজার মানুষ প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সেই 8-10 হাজার মানুষের অর্থের সঠিক মূল্যায়নের জন্য এই মুহূর্তে এই 6টা সংগঠনের পক্ষ থেকে দৃশ্যমান কার্যক্রম আমরা দেখতে চাই। এই 10 বছরে যারা প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সেই 8-10 হাজার শেয়ার হোল্ডারদের বা 8-10 হাজার কো শেয়ার হোল্ডারের অর্থের সঠিক মূল্যায়নের স্বার্থে আমরা এই ধরনের প্রোগ্রাম অ্যাজ আর্লি এজ পসিবল ওনাদের কাছ থেকে আমরা দেখতে চাই। তো এই ছিল মূলত আজকের বেসিক আলোচনা। নেক্সট লাইভে আমরা মাল্টিপারপাস রিলেটেড আরও কিছু ইস্যু নিয়ে আমাদের বেশ কিছু কাজ করছি, এগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো এবং আরও কিছু অতিথিদের গেস্ট বা অতিথি যাদের সাথে আমাদের সমন্বয় হচ্ছে ওনাদেরকে আমরা নেক্সট হয়তো বা বিভিন্ন বক্তব্যের জন্য লাইভে নিয়ে আসবো। তো আজকের আলোচনা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।